হ্যাঁ আপু, শোনা যায়। আমি মিউট অফ রাখলাম, তখন অন করব। আচ্ছা আপু, উত্তর পর্ব শুরু হলে তখন। আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ লাইভে আমরা কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে, যা অনেকের মনেই প্রশ্ন তৈরি করে এবং অনেকেই আমাদের হোমিওপ্যাথি প্ল্যাটফর্মে আচ্ছা, তোমার নেট প্রবলেম হবে। আশা রাখি শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে মনে হয়। আহ যেটা বলতেছিলাম, আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ লাইভে আমরা কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে, যা অনেকের মনে প্রশ্ন তৈরি করে এবং অনেকে আমাদের হোমিও চর্চা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে প্রশ্ন পাঠায়। উম এরকম থাকে, তারা প্রশ্ন করে যে ডিএইচএমএস থেকে বিএইচএমএস কিভাবে করতে পারি, বা কিভাবে পরীক্ষা হয়, প্রস্তুতি কিভাবে নিতে পারি, এই সংক্রান্ত অনেক প্রশ্ন। তো আপনাদের এই সকল প্রশ্ন নিয়েই আমাদের আজকের লাইভটি সাজানো হয়েছে। আজকে লাইভে আপনারা আপনাদের এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা আজকের বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টকৃত সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা মনোযোগের সহিত লাইভে যুক্ত থাকবেন, যাতে করে ডিএইচএমএস থেকে বিএইচএমএস সংক্রান্ত সকল প্রশ্ন আপনাদের জানা থাকে। আজকের লাইভ অনুষ্ঠানে আমি আয়শা রাখি আছি আপনাদের সাথে। এছাড়াও আমার সাথে সঞ্চালনায় আছেন হুসাইন মাহমুদ, যার কথা না বললেই নয়, যিনি হোমিওপ্যাথির জন্য নিবেদিত প্রাণ এবং খুবই সহযোগীপূর্ণ মানুষ। আমাদের আজকের লাইভের প্রধান অতিথি হিসেবে আছেন একজন প্র্যাকটিসিং হোমিওপ্যাথ চিকিৎসক, যিনি ডিএইচএমএস শেষ করে বিএইচএমএস কোর্সে অধ্যয়নরত আছেন। এছাড়াও যদি তার অবদানের কথা বলি তাহলে শেষ করা যাবে না, কারণ আমি নিজে প্রত্যক্ষভাবে তার কিছু আহ, কাজ দেখেছি, যে হোমিওপ্যাথির জন্য সে কিভাবে লড়াই করেছেন। বিভিন্ন সময় হোমিওপ্যাথির দুর্দিনে পাশে থেকেছেন, হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করছেন সব সময়। তো আসুন দেরি না করে তার সাথে আমরা পরিচিত হই। উম, আজকের আলোচক ডক্টর তাহমিনা আক্তার জয়া আপুর সাথে। জয়া জয়া আপুকে হোমিও চর্চা প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। জয়া আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আশা আসসালাম। করি আপনার ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। জি আপু, শুনতে পাচ্ছি। আহ, তো আপু, আজকের আমাদের টপিকটা ছিল বিএইচএমএস থেকে ডিএইচএমএস
যারা করতে চায় তাদের উদ্দেশ্যে আর কি কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। তো আশা করছি হোসেন মাহমুদ ভাই সেই প্রশ্ন একে একে করবেন এবং আপু আপনি হচ্ছে গিয়ে একটু চেষ্টা করবেন আমাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার জন্য যে আসলে যারা আগ্রহী তারা কিভাবে হচ্ছে সামনের ধাপগুলোতে এগিয়ে যেতে পারে। হোসেন মাহমুদ ভাই শুরু করুন। হোসেন মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আশা রাখি আজকে ফেসবুকে লাইভে এসে নিজেকে ধন্য মনে করতেছি। আজকে আমাদের বিএসএম থেকে বিএসএম এর প্রশ্ন উত্তর পর্বে আলোচনা অনুষ্ঠানে আমাদের আজকে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের ডক্টর তাহমিনা ম্যাডাম আমাদের প্রশ্নপত্র আলোচনা করবে, শুরু করবে কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে লাইভে জয়েন হবে। আমি শুরুতেই তাদের জয়েন হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? বুঝি নাই, আমি প্রথম কথাটা বুঝি নাই। আপনার এখানে একটা নয়েজ আসতেছে তো অনেকটা শোনা যায় না। কি বলেছেন কাইন্ডলি যদি রিপিটেড করেন। বলছি আজকে আমরা যে অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্ব অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এমনকি আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ম্যাডাম তাহমিনা আক্তার। আমরা ওনাকে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে জয়েন হয়ে গেছে ম্যাডাম। এখন আমরা প্রশ্ন করব, শুরু করব কি? জি শুরু করতে পারেন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের সকলেরই প্রথম প্রশ্নটা হচ্ছে, বিএসএম করার জন্য কি আলাদা কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগে কি? আচ্ছা, আমি প্রশ্নটা শুনেছি, আমি উত্তরটা দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টি অধীনস্থ 2024-25 যেই বর্তমান ভর্তি বিজ্ঞপ্তিটা রয়েছে আমি সেটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। ঠিক আছে, কারণ ভর্তি বিজ্ঞপ্তির মধ্যেই চলে আসবে আপনাদের প্রশ্নের উত্তরটা। এই যে 2024-25-এর যে ভর্তি বিজ্ঞপ্তি চলছে সেটা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 46তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি, যেটা 2024-25 শিক্ষাবর্ষের বিএইচএমএস কোর্স। এই বিএইচএমএস এর কোর্সের পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। আমরা এমবিবিএস এর সাথে তুলনা করে থাকি, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট হয় পাশাপাশি হচ্ছে এমবিবিএস এর একটা সমমান। তো এই যে বিএইচএমএস কোর্সটা, এটার ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি চলতেছে। ঠিক আছে, আগামী এই মাসের 1-6 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এই মাসের 17 তারিখ পর্যন্ত এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলবে। আমি ফার্স্টে একবার বলতেছি, আবার লাস্টে ওইটার বিষয়ে বলবো, কারণ যারা ফার্স্টে শুনতেছে তারাও শুনতে পাবে, আবার যারা লাস্ট অব্দি শুনবে তারাও শুনতে পাবে। এবং এটা শেষ তারিখ, অর্থাৎ এই আবেদনের শেষ তারিখ, অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/6/2025 এবং টাকা জমা দানের শেষ তারিখ হচ্ছে 18/6/2025। প্রবেশপত্র পাবে হচ্ছে 25/6/2025 এবং পরীক্ষা হচ্ছে 27/6/2025। অর্থাৎ আমি যে বিষয়টা তুলে ধরলাম তাতেই স্পষ্ট যে অবশ্যই ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হয়। আর 2024-25 সালের ভর্তি পরীক্ষা হচ্ছে এই মাসের 27 তারিখ বিকাল 3টা থেকে 4টা। তাহলে অবশ্যই ডিএইচএমএস থেকে বিএইচএমএস এ ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়, কারণ যেহেতু মাত্র 25টা সিট নির্ধারিত করেছে ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টি। সো যদি 50,000 জন পরীক্ষা দেয়, মাত্র কিন্তু 50 জনকেই নেওয়া হবে মেধা তালিকার ভিত্তিতে। তো সেই লক্ষ্যে অবশ্যই আমাদেরকে ভর্তি পরীক্ষাটা দিতে হয় এবং ভর্তি পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভার্সনে হয়।
ভাইয়া এটার বিষয়ে কি আরো কিছু জানতে চান, নাকি আমার প্রশ্নের উত্তরটা হয়েছে বা আপনারা বুঝেছেন? ভাইয়া মিউট অফ আছে, অন করে নেন। ধন্যবাদ আপু, আপনি অল্প সময়ের মধ্যে আমাদেরকে সহজে বুঝিয়ে বলেছেন, আমরা বুঝতে পেরেছি। আমাদের আরো কিছু প্রশ্ন আপনার কাছে আছে, আস্তে আস্তে আমরা বলতে যাচ্ছি আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ডিএমএস থেকে বিএমএস এ ভর্তি হওয়ার আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন হয়? সাউন্ডটা শুনতে ক্লিয়ারলি পাচ্ছেন? আসে না তো, আরেকটু। ডিএমএস থেকে বিএমএস এ ভর্তি হওয়ার আমাদের যোগ্যতা কি কি প্রয়োজন হয়? আচ্ছা, ভর্তি শর্ত এবং যোগ্যতা। হ্যাঁ, এটা যেহেতু বিএইচএমএস কোর্সটা অনুরূপ হচ্ছে এমবিবিএস, তো এই এমবিবিএস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা কারিকুলাম আছে। একটা হচ্ছে ডিএইচএমএস থেকে বিএইচএমএস, আরেকটা হচ্ছে এসএসসি থেকে বিএইচএমএস, এসএসসি থেকে বিএইচএমএস। যেহেতু আজকের আলোচনাটা হচ্ছে ডিএইচএমএস থেকে বিএইচএমএস, সো আমি এটা নিয়েই আলোচনা করতে চাচ্ছি। ডিএইচএমএস থেকে বিএইচএমএস এ ভর্তির পূর্ব শর্ত হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে এসএসসির সার্টিফিকেট, এসএসসির সার্টিফিকেট মার্কশিট এটা লাগবে, এবং আমাদের ডিপ্লোমার চতুর্থ বর্ষের মার্কশিট এবং সার্টিফিকেট বাধ্যতামূলক। এই তিনটা জিনিস অবভিয়াসলি লাগবে। এটা হচ্ছে আমাদের ভর্তির যোগ্যতা এবং শর্ত। এবং আরেকটা শর্ত আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এখানে বয়স সীমাটা দেওয়া হয়েছে। জিএইচএমএস এর ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর। ৪৫ বছরের ঊর্ধ্বে কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটাই হচ্ছে বিএইচএমএস ভর্তির শর্ত এবং যোগ্যতা। এবং এখানে এমবিবিএস কোর্সের সকল বিষয় পড়ানো হয়। জি ভাইয়া। ধন্যবাদ আপু, আমার প্রশ্নের উত্তরটা অনেক সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। আমাদের নেক্সট প্রশ্ন, বিএইচএমএস কোর্স কত বছরের এবং এর কারিকুলাম কেমন? জি আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিএইচএমএস কোর্সটা ৬ বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের যে পরীক্ষা হয় সেখানে 4টা প্রফেশনাল হয়। অর্থাৎ ফার্স্ট 5 বছরের মধ্যে 4টা প্রফেশনাল হয়। অর্থাৎ প্রথম বছর দ্বিতীয় বছর মিলিয়ে আমাদের হচ্ছে ফার্স্ট প্রফেশনাল। এই 4 বছরের প্রফেশনালের মধ্যে 4150 মার্কের পরীক্ষা হয়। 4150 মার্কের পরীক্ষা হয় এবং 4টা প্রফেশনাল হয়। তারপরে হচ্ছে আমরা 1 বছর ইন্টার্নি করি। অর্থাৎ প্রথম 2 বছরে একটা প্রফেশনাল, পরবর্তী প্রত্যেক বছর একটা করে প্রফেশনাল, মোট 4টা প্রফেশনাল আর 1 বছর ইন্টার্নশিপ। এবং 1980 সাল থেকে 1980-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন বা এই যে বিএইচএমএস সম্মান কোর্সটাকে প্রবর্তন করা হয়। 1980 সাল থেকে শুরু হয়েছে, এখন অবধি চলতেছে। ভাইয়া আমি কি কমপ্লিট করতে পেরেছি? জি আপু, ধন্যবাদ। কোর্স বলেছেন এবং কারিকুলাম বলেছেন, কোর্স এবং কারিকুলাম দুইটাই এর মধ্যে চলে আসে। যে এটা হচ্ছে এমবিবিএস সমমান এবং 4150 মার্কের পরীক্ষা হয় এবং 5 বছরের হচ্ছে আমাদের কোর্স, 4টা প্রফেশনাল এবং 1 বছর ইন্টার্নশিপ। জি ভাইয়া, কন্টিনিউ করেন। জি ধন্যবাদ আপুকে, আমাদের প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে দিয়েছেন। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, বিএইচএম করার পরে বিএইচএম করলে কি প্রথম বর্ষ থেকে শুরু করতে হয় নাকি এটা ক্রেডিট ট্রান্সফার হয়? জি ম্যাডাম ভাইয়া, শুনতে পাচ্ছেন? যখন 1980-র দশকে শুরু হয় তখন থেকে 2014 সাল পর্যন্ত এটা হচ্ছে আমরা তৃতীয় বর্ষ থেকে
মানে যারা বিএচএমএস কমপ্লিট করেছে তারা হচ্ছে তৃতীয় বর্ষ থেকে এই কোর্সটা বিএচএমএস কোর্সটা কমপ্লিট করার সুযোগ পেত, যেটাকে বলা হতো কমপ্লেক্স কোর্স। কিন্তু পরবর্তীতে 2015 সালে বর্তমানে ফার্স্ট ইয়ার থেকেই প্রথম বর্ষ থেকেই বিএচএমএস এ ভর্তি হতে হয় এবং 6 বছর এটা কমপ্লিট করতে হয়। অর্থাৎ এসএসসি এবং ডিপ্লোমাদের জন্য একই রকম একই উপায়ে বিএচএমএস কোর্সটা করতে হয়। অর্থাৎ বিএচএমএস দের জন্য 6 বছরের কোর্স বা কারিকুলাম। ধন্যবাদ ধন্যবাদ আপুকে আমাদের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে আপুর কাছে। আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে বিএচএমএস কি ইংরেজিতে হয় নাকি বাংলাতে হয়? ও আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু যারা ডিএচএমএস কমপ্লিট করি আমরা সবাই জানি যে এখানে কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই আছে। ডিএচএমএস এও কিন্তু ইংলিশ ভার্সন আছে, যারা ইংলিশে দিতে চায় তারা দিতে পারে, কিন্তু ম্যাক্সিমামরাই হচ্ছে বাংলাতে দিয়ে থাকি। কিন্তু বিএচএমএস এর ক্ষেত্রে যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোর্স এবং এমবিবিএস সমমান, সো এটা হচ্ছে ইংলিশেই দিতে হয়। তবে আমরা অনেকেই বাংলায় অর্গানন অফ মেডিসিন এই সাবজেক্টটা দিতে কমফোর্টেবল বা দিয়ে থাকি, কিন্তু সবচেয়ে ভালো হয় যেটা মানে এটার কারিকুলামটা মূলত হচ্ছে ইংলিশে। ইংলিশে দিলে যেরকম একটা রেজাল্ট আসে বা যেরকম মানটা নির্ধারণ থাকে সেটাই হচ্ছে বেস্ট। একটা সাবজেক্ট হচ্ছে আগে বাংলাতে দেওয়ার মতো ছিল, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, বাট যখন থেকে এটা মেডিসিন ফ্যাকাল্টির অধীনে চলে গেছে, আগে ছিল ফার্মেসি ফ্যাকাল্টি এখন হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি, তো সবচেয়ে ভালো মানে ভালো রেজাল্ট করা বা পাশ করার ক্ষেত্রে আপনারা জানেন যে বিএচএমএস এ পাশ করার হার খুবই কম, কারণ এটা এমবিবিএস সমমান যেরকম ডিগ্রি ঠিক তেমনি পড়াশোনাটাও এমবিবিএস সমমান। সো এখানে দেখা যায় যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে ইংলিশ ভার্সন মাস্ট। ফিজিওলজি, অ্যানাটমি, তারপরে হচ্ছে আপনার ফার্মেসি, এগুলো তো অবশ্যই ইংলিশে দিতে হয়। তবে অর্গানন অফ মেডিসিনটা বাংলাতে কিছুজন দিত আগে, কিন্তু এখন বর্তমানে সবগুলো ইংলিশেই করা হয়েছে। এটাতেই ভালো রেজাল্ট করা যায় এবং পাস করা সহজে পাস করে আসা যায়। আপু তাহলে এখন অর্গাননটা হচ্ছে ইংলিশে দিতে হয়, আগে বাংলাতে ছিল এখন অর্গাননটাও ইংলিশে দিতে হচ্ছে। দিতে হয় বলতে তুমি এখানে একটা বিষয় আছে, অনেকেই তো বাংলায় কমফোর্টেবল, কিন্তু এখানে পাশের ক্ষেত্রে বাংলায় লেখার হার খুবই কম, মানে পাশের হার খুব কম। সেই কারণে এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইংলিশে দিচ্ছে। এবং অনেক আমি মানে তোমাদেরকে কিভাবে বুঝাবো, তিনটা তো মাস্ট ইংলিশ, একটা সাবজেক্ট বাংলাতে দিত এতদিন অব্দি দিয়ে এসেছে, কিন্তু এটাতে পাশের হার খুবই কম, এই জন্য ধরা যায় ইংলিশ মাস্ট। যেহেতু আমরা যদি কেউ যারা ভালো রেজাল্ট করতে চাইবে, ভালো মার্ক নিতে চাইবে এবং পাস করতে চাইবে, পাশের ক্ষেত্রেও ইংলিশটাই মাস্ট। জি আপু বুঝতে পেরেছি, ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন ছিল আপনার জন্য যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা বিএইচএমএস করতে পারবো বা ভর্তি হতে পারবো বা ভর্তি পরীক্ষা দিতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় যে আমাদের আসলে খুব এলাবোরেটলি বিএইচএমএস করার সুযোগ নেই। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা কোর্স কারিকুলামই আছে যেটা বিএইচএমএস, সেটা হচ্ছে মাত্র দুইটা কলেজ। একটা হচ্ছে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর 14, এইটাতে 50টা সিট আছে, এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে 100টা সিট, 50টা হচ্ছে এসএসসি থেকে, 50টা হচ্ছে ডিপ্লোমা থেকে, অর্থাৎ মোট 150 সিট আমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছে। আর পুরো বাংলাদেশে কোথাও বিএইচএমএস করার মতো সুযোগ
এখন অবধি আমরা সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের জন্য ব্যর্থতা এবং আমাদের জন্য দুঃখজনক। হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা একটা মাত্র বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বিএইচএমএস পরীক্ষা দিতে পারি। এই সুযোগটা মনে হচ্ছে আমাদের জন্য আরো একটু বাড়ানো দরকার। একটা বিশ্ববিদ্যালয়ে এবং সিট সংখ্যাও অনেক কম, মাত্র 150টা সিট। হ্যাঁ, আমাদের 64টা হোমিওপ্যাথিক জেলা থেকে 50টা সিট, ডিপ্লোমাদের জন্য মাত্র 50টা সিট। সেই জন্য আসলে এটা অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং অনেক বেশি কি চ্যালেঞ্জিং আমাদের জন্য। হ্যাঁ আপু, আমাদের হচ্ছে ডিএইচএমএস থেকে 64টা জেলা থেকে কত স্টুডেন্ট বের হচ্ছে, তাদের জন্য মাত্র হচ্ছে 50টা সিট বরাদ্দ করা হয়েছে। এটা খুবই মানে কম। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসলে আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্তত মানে যেখানে 50,000 এর উপরে এমবিবিএস ডক্টরদেরকে নিয়োগ দেওয়া হয় বা স্টুডেন্ট ভর্তির সুযোগ পায় সরকারি বেসরকারি ভাবে, সেখানে আমরা মাত্র 50 জন। তো হোমিওপ্যাথিকে আগায় নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই শিক্ষার যে কোঠাটা, এটা আমাদেরকে ডেভেলপমেন্ট করার কাজ করা উচিত এবং অন্তত 8টা বিভাগে যাতে আমাদের এই সিটটা করা হয় এবং এই বিএইচএমএস ডিগ্রিটাকে ল্যাবরেটরি সবাইকে করার সুযোগ দেওয়া হয়। এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সাংগঠনিকভাবে, সবাইকে একত্রিত হয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায়। জি আপু, আশা করছি সবার উত্তর এটাতে পেয়েছেন, যে যাদের প্রশ্ন ছিল যে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে বিএইচএমএস করতে পারবেন। আপু হচ্ছে ক্লিয়ার করে দিয়েছেন এই প্রশ্নটা। এর পরবর্তী প্রশ্নটা ছিল যে সিলেবাসে আসলে কতটা পার্থক্য আছে ডিএইচএমএস এবং বিএইচএমএস এর মধ্যে, অর্থাৎ আমরা যে ডিএইচএমএস 4 বছরের কোর্সের সিলেবাসটা কমপ্লিট করছি, সেটার থেকে হচ্ছে বিএইচএমএস এর পার্থক্য আসলে কিরকম আপু? আচ্ছা, এখন এখানে ডিএইচএমএস আর বিএইচএমএস এর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এরকম যে ডিএইচএমএস হচ্ছে শর্ট কোর্স। হ্যাঁ, যেহেতু এটা ডিপ্লোমা আর ব্যাচেলার দুইটার মধ্যে কথার মধ্যে যেরকম পার্থক্য, ডিগ্রির মধ্যে যেরকম পার্থক্য, কোর্স কারিকুলামের মধ্যেও ঠিক একই রকম পার্থক্য। তবে সাবজেক্ট গুলো মোটামুটি একই। ডিএইচএমএস এ আমরা যেগুলো পড়েছি বিএইচএমএস এও সেম। যেমন অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, ফিজিওলজি ডিপার্টমেন্ট, ফার্মেসি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, প্যাথোলজি মেডিসিন, গাইনোকোলজি মেডিসিন, তারপরে হচ্ছে সার্জারি মেডিসিন ডিপার্টমেন্ট। এই সবগুলোই হচ্ছে আমরা যেরকম ডিএইচএমএস এ পড়েছি সেম বিএইচএমএস এও, কিন্তু বিএইচএমএস এর ক্ষেত্রে হচ্ছে পুরো এলাবোরেট একটা সিলেবাস, অনেক বিশাল একটা সিলেবাস, যেটা 4150 মার্কের একটা সিলেবাস। ঠিক আছে, এখানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু পড়ানো হয়। যেমন যদি ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে বলি, যেমন আমরা অ্যানাটমি ফিজিওলজিতে ডিএইচএমএস এর ক্ষেত্রে পড়েছি খুব শর্ট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। কিন্তু অ্যানাটমি ফিজিওলজির ক্ষেত্রে যদি আমরা বিএইচএমএস এর কারিকুলাম দেখি, তাহলে এখানে মাস্ট আরো উপরে তো আছেই, প্রায় 10টা হচ্ছে বোনস পড়তে হয়, আপনার 5টা হচ্ছে ভিসেরা পড়তে হয়। ভিসেরাগুলো হচ্ছে আপনার হার্ট, লাংস, কিডনি, এই সবগুলো হচ্ছে আমাদের হাতে দিয়ে দেওয়া হয়। এমবিবিএস এ যেরকম ভাবে ভাইবা পড়া হয়, তারপরে হচ্ছে আমরা ফরেনসিকে যেভাবে সবকিছু করি, ঠিক একইভাবে কিন্তু এমবিবিএস এর মতোই সেই ইলাবোরেটলি আমাদের দেখা যায় ফাংশন থেকে শুরু করে আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে গিয়ে ফাংশন, সবকিছু আমাদেরকে বলতে হয়, পড়তে হয় এবং সবকিছুই কিন্তু ইংলিশে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিএইচএমএস এর শর্ট কোর্স আর বিএইচএমএস এর হচ্ছে ইলাবোরেট কোর্স বা বিস্তর ভাবে এখানে পুরোপুরি ভাবে সবগুলো বিষয়কে তুলে ধরা হয়েছে, যেভাবে এমবিবিএস এর ক্ষেত্রে আছে একদম ফুল সেভাবেই। জি আপু, ধন্যবাদ। আসলে তাহলে বোঝা যাচ্ছে যে এটা পড়াশোনা করতে হলে আসলে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। আমরা ডিএইচএমএস যতটা হচ্ছে
সহজে করে ফেলতে পারছি। বিএইচএমএস টা আসলে যদিও ভর্তি পরীক্ষা থেকেই হচ্ছে যুদ্ধ শুরু হচ্ছে, তো একদম শেষ পর্যন্ত চলতে থাকবে এটা, এরকম অনেকটা। আহ, এর পরবর্তী প্রশ্ন আপু, আমরা যে ভর্তির ফর্ম, ভর্তি যখন আমি ফর্ম পূরণ করি, আমার হচ্ছে কোন ডকুমেন্টস গুলো লাগে, বা হচ্ছে যখন আমি ফর্মটা পূরণ করছি তখন কি কোনো কোটার সুযোগ আছে? যেমন হচ্ছে অনেক সময় হচ্ছে অনেক গুলোতে আমরা দেখি প্রতিবন্ধী কোটা, তারপর হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধার কোটা ছিল, বা বিভিন্ন কোটা ছিল, এরকম কোনো কোটার সুযোগ আছে কিনা? বা আসলে ওই কোঠাগুলো ছিল হচ্ছে, আমি গত বছরের 2023-24-এর যেই ভর্তি বিজ্ঞপ্তিটা দেখেছি, ওখানে হচ্ছে কোঠার সুযোগ ছিল হয়তো বা এসএসসি দের ক্ষেত্রে, কিন্তু আমি ডিপ্লোমাদের ক্ষেত্রে ওই সুযোগগুলো দেখি নাই তেমন একটা, যদিও আমার ভুল হতে পারে। আর এই বছর যেই ভর্তি বিজ্ঞপ্তি আমি দেখেছি, এখানে আসলে সেরকম কোনো কোটার সুযোগ সুবিধা আমি দেখিই নাই। আর এই মানে বিএইচএমএস এর ক্ষেত্রে কোটার সুযোগটা তেমন একটা নেই। তারপরে আবার এখন যেহেতু পুরোপুরি সরকার চেঞ্জ, সব সিস্টেম চেঞ্জ, এই বছর তো আমি কোনো কোটা দেখিই নাই। এখন আমার অজান্তে আছে কিনা আমি আসলে এটার বিষয়ে বলতে পারবো না, তবে আমার জানা মতে এই বছর কোনো ধরনের ওঠার সুযোগ নেই। আর যেহেতু এটা পুরোপুরি একটা মেডিকেল টার্মের, মেডিকেল এমবিবিএস বা বিএইচএমএস এমন একটা ক্ষেত্র, এমন একটা জায়গা যেখানে আসলে কোটা দিয়ে এসে কেউ যে ডাক্তারি পাশ করে বের হবে বা বড় ডাক্তার হয়ে যাবে এরকম কিছু না, এখানে পুরোটাই মেধার উপর ভিত্তি করে আসা হয়। জি আপু, এর পরের প্রশ্ন ছিল আমাদের যে ডিএইচএমএস করার পরে হচ্ছে দেখা গেছে যে দীর্ঘ বিরতি নিয়েছে একজন, তো তার কি, সে কি বিএইচএমএস করতে পারবে? যেমন হচ্ছে 4-5 বছর গ্যাপ দিল ডিএইচএমএস করার পর, সেক্ষেত্রে বিএইচএমএস ভর্তি পরীক্ষা দিতে পারবে? ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে কত বছর গ্যাপ সেটা কোনো শর্ত নয়, বরং শর্ত হচ্ছে তার এসএসসি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, মার্কশিট ফাইনাল ইয়ারের। আর একটা শর্ত হচ্ছে বয়স 45 বছর, অর্থাৎ 45 বছরের মধ্যে সে 5 বছর 10 বছর যাই গ্যাপ দেখ কিনা, গ্যাপ দেখ না কেন সেটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে, শর্তটা হচ্ছে বয়স 45-এর নিচে থাকতে হবে, উপরে নয়। এবং আরেকটা শর্ত আছে যেটা তুমি আমাকে জিজ্ঞেস করবে কিনা জানি না, কিন্তু আমি একটু বলি এই ফাঁকে যেহেতু শর্তের ক্ষেত্রে আসছে। সেটা হচ্ছে অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস দেয় যে বিএইচএমএস এ ক্লাস করতে হয় কিনা। এটা একটা কমন প্রশ্ন আমি প্রচুর পাই। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু আমি এই নাকানি চুবানিটা খাচ্ছি বা খাইছি, বা এখনো খাচ্ছি, মানে প্রচন্ড রকম ভাবে খাই, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটা কথা বলবো যে কেউ যদি ক্লাস করতে না পারেন তাহলে হচ্ছে গিয়ে বিএইচএমএস পড়ার দরকার নাই ভাই। আপনি হয়তো ভাবতে পারেন আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করতেছি, বাট একদমই না। আমি আপনাদেরকে মোটিভেটেড করতেছি এবং আপনাদের টাকা বাঁচাইতেছি এবং আপনাদের সময় বাঁচাচ্ছি। কারণ বিএইচএমএস এমন একটা কোর্স যেখানে 80% ক্লাস করেও অনেকে কি বলবো বের হইতে পারে না। ঠিক আছে, এখানে বের হওয়ার, ফাইনাল ইয়ার অব্দি বের হওয়ার পার্সেন্টেজ খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনি যদি ক্লাস করেই অনেকে পারছে না, তাহলে আপনি ক্লাস না করে আপনি কি বুঝবেন? আপনার হাতে যদি দিয়ে দেওয়া হয় লিভার, আপনি তো ওটাকে বলবেন লাংস, ঠিক আছে না? আপনার হাতে যদি দেওয়া হয় হচ্ছে গিয়ে ফিমার, আপনি বলবেন হিউমারাস। তো বিষয়টা তো এরকম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যারা কন্টিনিউয়াসলি, মানে যারা হচ্ছে ভাইবাগুলো দেয়, তারাও অনেক সময় ভয় পায় বা ভয়ে হাত পা কাঁপে একজন স্যারের সামনে গিয়ে পরীক্ষা দিতে। তো সেই ক্ষেত্রে ফাইনালে যখন 3-4জনের সামনে গিয়ে পরীক্ষা দিতে হয়, তখন তো কি অবস্থা হয় সেটা বুঝতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে রেগুলার বেসিসে যারা ক্লাস করতে পারবে না তারা আসলে কিছুই শিখবে না, কিছুই বুঝবে না। ডিএইচএমএস থেকে বিএসএমএস কোর্সটা করার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শিখা, কোনো কিছু শিখা, অনেক কিছু শিখা, অনেক কিছু জানা। তো আমি যদি জানার জন্যই পড়ি, শিখার জন্যই পড়ি, তাহলে তো অবশ্যই আমাকে ক্লাস করতে হবে, নাহলে আমি কি শিখবো, কি জানবো? আয়েশা। জি আপু, আরেকটা প্রশ্ন হচ্ছে যে
ডিএইচএমএস করার পরে বিএইচএমএস পরীক্ষা দিল যে একজন ব্যক্তি, এখন উনি কি সেকেন্ড টাইম, থার্ড টাইম বা ফোর্থ টাইম ওনার যদি বয়স থাকে তাহলে কি উনি বারবার চেষ্টা করতে পারবে পরীক্ষা দিয়ে? হ্যাঁ, চেষ্টা করতে পারবে, কোনো সমস্যা নেই। উনি চেষ্টা করতে পারবে। আমি বারবার একটা কথাই তো বলেছি যে এইচএসসি দের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেগুলার হইতে হবে, কিন্তু ডিপ্লোমাদের ক্ষেত্রে রেগুলারিটি না, বরং বয়সটাকেই শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। এবং ডিপ্লোমা কমপ্লিট যাদের তাদের ক্ষেত্রে বলা হয়েছে। আর আমাকে 2 দিন আগে একজন ফোন দিয়েছিল যে আমি ডিপ্লোমা পাস করেছি কিন্তু আমি এখনো সার্টিফিকেট পাইনি, তাহলে কি আমি বিএইচএমএস এর জন্য আবেদন করতে পারবো? আমাদের সংগঠনেরই রাশেদুজ্জামান ভাই। তো আমি বলছি না, এই বছর করা যাবে না, সামনের বছর করতে হবে। কারণ শর্তই হচ্ছে 4টা। বিএইচএমএস এর জন্য ডিপ্লোমাদের শর্ত হচ্ছে 4টা: এসএসসির মার্কশিট, ফাইনাল ইয়ারের মার্কশিট, সার্টিফিকেট এবং বয়স হচ্ছে 45-এর নিচে। এই 4টা শর্ত মানলেই হবে। এবং এই বছর থেকে যেটা নতুন করেছে সেটা হচ্ছে আইডি নাম্বার কালেক্টেড, অর্থাৎ আমাদের 27 তারিখ থেকে 3 তারিখের মধ্যে ভেরিফিকেশন করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা আইডি নাম্বার নিতে হয়েছে এবং সেই আইডি নাম্বারটা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়েছে। অর্থাৎ 3 তারিখ পার হয়ে গেছে গতকালকে, অর্থাৎ সময়সীমাটা শেষ হয়ে গেছে। এখন শুধু ভর্তির মানে আবেদনের প্রসেসিং চলবে 17 তারিখ পর্যন্ত, কিন্তু আইডি নাম্বার কালেক্টের সময়টা শেষ। এটা হচ্ছে এই বছর থেকে নতুন সংকলন করা হয়েছে। আপু, এই আইডি নাম্বারটা কিসের ভিত্তিতে নেওয়া হয় বা কিসের জন্য সংগ্রহ করা হয় আর কি? এই যে 4টা শর্ত বলছি, এই 4টা শর্ত সাপেক্ষে এটা যখন স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হয়, ওখান থেকে তারা ভেরিফিকেশন করে একটা আইডি নম্বর দেয়। জি আপু, বুঝতে পারছি, এখন ক্লিয়ার বিষয়টা। আসলে যে 4টা শর্ত ফিল আপ করলে ওই 4টা জিনিস জমা দিলেই হচ্ছে আমরা ভেরিফিকেশন নাম্বার পাবো ওনাদের কাছ থেকে। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্নটা আপু এরকম ছিল যে ভর্তি ফি কত এবং অন্যান্য খরচগুলো আসলে কিরকম? ডিএইচএমএস এর ক্ষেত্রে তো আমরা জানি যে প্রায় 20 থেকে 25-এর মতো প্রতি বছরে লাগে। 20 থেকে 25 হাজার, কখনো 30 হাজার, মানে সব খরচ মিলে এরকম 30 হাজার আমাদের ইয়ার ভিত্তিক লাগে। তো বিএইচএমএস এর ক্ষেত্রে এরকম আনুমানিক খরচ কিরকম হতে পারে? বিএইচএমএস এর ক্ষেত্রে গত 22-23 সেশন পর্যন্ত একটা খরচ ছিল, 23-24 থেকে হচ্ছে খরচটা চেঞ্জ হয়েছে এবং 24-25 হয়তো বা আরেকটু বাড়তে পারে। তো এটা হচ্ছে আসলে কলেজের খরচ খুব বেশি নয়, আমাদের ফর্ম ফিল আপের খরচটা হচ্ছে আলাদা। এমনিতে ইয়ারলি হচ্ছে ভর্তি এবং সেশন ফি আমাদের আগে হচ্ছে যারা আমরা পরীক্ষা দিয়েছি আমাদের জন্য 30,000 টাকা ছিল, পরবর্তীতে আমি শুনেছি যে 35 করা হয়েছে। তো ফর্ম ফিল আপের খরচটা হচ্ছে আলাদা এবং হচ্ছে আপনার সেশন ফি এবং ভর্তি ফি সহ মান্থলি দেখা যায় ইয়ারলি 35-এর মতো খরচ যায়। তবে এখানে আনুষঙ্গিক আরো খরচ আছে, যেরকম হচ্ছে আপনার বোনস কেনা বা রেগুলার বেসিসে ক্লাস করা, ওগুলো হচ্ছে আলাদা খরচ, হোস্টেল খরচ, ওগুলো আলাদা বিষয়। কিন্তু কলেজের ভর্তি এবং সেশন ফি সহ 35-এর উপরে যাবে না ইনশাল্লাহ। এবং ইটা আলাদা করতে হয়, যে কি বলে ফর্ম ফিল আপটা আলাদা কস্টিং খরচ, ওইটার ক্ষেত্রে আরো দেখা যায় 5,000-10,000 টাকার মতো চলে যায়। 5-7 হাজার টাকা তো যায় মাস, তো ওইটার হচ্ছে আলাদা খরচ। এইবার এই বছর ফর্ম ফিল আপের আমাদের 5,800 টাকা করা হয়েছে। তো এরকমই আর কি খরচটা 40-45-এর মতো খরচ যায় আনুষঙ্গিক অন্যান্য খরচ সহ। এবং যেহেতু এলাবোরেট সিলেবাস, বইয়ের ভালো একটা কোশ্চেন খরচ থাকে, বইয়ের ক্ষেত্রে দেখা যায় 5-7 হাজার 10,000 টাকার মতো যায়। তো এই সবকিছু মিলে যদি হিসাব করা হয় তাহলে আহ, প্রায় 70-এর কাছাকাছি হয়ে যায়, বই টই নিয়ে যদি হিসাব করা হয় আর কি। উম, মানে বিএইচএমএস এর তুলনায় হচ্ছে দ্বিগুণ বলতে পারি বিএইচএমএস এর খরচটা। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন আপু, যে আমরা যদি বিএইচএমএস করি তাহলে হচ্ছে আমাদের কি সরকারি চাকরির সুযোগ থাকবে? বা আমরা হচ্ছে ডিএইচএমএস থেকে বিএইচএমএস করলাম, আসলে কি কি সুযোগ সুবিধা পাবো? যে শিখতে পারছি এটা তো একটা বিষয়, কিন্তু এছাড়া
আনুষঙ্গিক হচ্ছে কোনো সুযোগ সুবিধা আছে কিনা? আচ্ছা, এই সুযোগ সুবিধাগুলো আমি তোমাদেরকে বলবো। অবশ্যই ডিএইচএমএস থেকে বিএইচএমএস এ যাওয়ার সুযোগ সুবিধা আছে, তবে বয়সটা অবশ্যই সরকারি চাকরির যতটুকু ততটুকু, ঠিক আছে? তার ঊর্ধ্বে যে বয়সটা আছে সেই বয়সে তো কেউ এই সুযোগ সুবিধাগুলো পাবে না, তাদের জন্য শুধু শিক্ষাটাই। তো আমি একটু সুযোগ সুবিধাগুলো, চাকরির ক্ষেত্রগুলো বলি। এটা হচ্ছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। বিসিএস পরীক্ষায় আমরা যারা হচ্ছে গিয়ে বয়স আছে তারা বিএইচএমএস থেকে সরাসরি বিজিএস জেনারেল সেক্টরে বিসিএস এ অংশগ্রহণ করতে পারবে, এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ইন্টার্নশিপ বাবদ প্রায় মান্থলি দেখা যায় 15,000 টাকার মতো তাদের একটা ইন্টার্নশিপ থাকে। তারপরে হচ্ছে 35টি সদর হাসপাতালে সরকারি নিয়োগপ্রাপ্ত বিএইচএমএস ডিগ্রিধারী প্রথম শ্রেণীর অফিসার হিসেবে চাকরির সুযোগ আছে। অর্থাৎ 35টা যে সদরে যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে বিএইচএমএস ডিগ্রিরা প্রথম শ্রেণীর অফিসার হিসেবে চাকরির সুযোগ পাচ্ছে। তারপরে গ্রাজুয়েশন সম্মানযোগ্যতায় যে কোনো সরকারি চাকরির সুযোগ, অর্থাৎ যেহেতু এটা বিএসএমএস সমমান, তাহলে গ্রাজুয়েশন হিসাব করে যে কোনো সেক্টরে এই চাকরির জন্য আবেদন করতে পারবে যে কেউ, জেনারেলি। ব্যাংকে চাকরির সুযোগ আছে। দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল, জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কলেজে অফিসার হিসেবে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, সেখানে আমাদের চাকরির সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মেডিকেল সেন্টার বিএইচএমএস চিকিৎসকরা নিয়োগপ্রাপ্ত হয়ে সেবা প্রদান করে। মেডিকেল যে সেন্টারগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারগুলোতে একজন করে হোমিওপ্যাথিক ডক্টর নিয়োগ দেওয়া হয়। ঢাকা সিটি কর্পোরেশন সহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে নিয়োগ হয় হোমিওপ্যাথদের। তারপরে হচ্ছে ইসলামিক যেই হোমিওপ্যাথিক ক্লিনিক আছে বা ব্যাংক আছে, তারপরে বেসিক হোমিওপ্যাথিক ক্লিনিক গুলো আছে প্রাইভেট, আহসানিয়া, মিশন, ইবনে সিনা, এছাড়াও 35টির উপরে হোমিও ফার্মেসিতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। এই কয়েকটা গেছে হচ্ছে চাকরির সুযোগ। তারপরে আরো রয়েছে হচ্ছে প্র্যাকটিস করে মানব সেবা এবং অর্থ উপার্জনের বিশাল সুযোগ, যেটা হচ্ছে আগের গুলো যেগুলো গিয়েছে সেগুলো হচ্ছে চাকরির সুযোগগুলোর কথা আমি বলেছি। তাছাড়াও কেউ যদি চায় চাকরির পাশাপাশি প্র্যাকটিস করে মানব সেবাও করতে পারে এবং সাথে সাথে অর্থ উপার্জন করতে পারে। তারপরে আরেকটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে বিএইচএমএস পাস করার পরে দেশে বা বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি যেমন এমডি, পিএইচডি এবং স্পেশালিস্ট অফ মেডিসিন ইত্যাদি ডিগ্রি অর্জন করা যায়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক অনুমোদিত, যেটা 1984 সাল থেকে অলরেডি দিচ্ছে সার্টিফিকেট, এবং হচ্ছে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। যারা চায় আরো উচ্চতর ডিগ্রি অর্জন করতে, পিএইচডি, এমডি, সেগুলো তারা চাইলে করতে পারবে বিএইচএমএস করার পর। জি আপু, অনেক ক্ষেত্র হচ্ছে দেখা যাচ্ছে উন্মুক্ত হচ্ছে বিএইচএমএস করার ক্ষেত্রে। তো বিএইচএমএস করার পরে যে বিষয়গুলো আপনি বললেন যে অনেক জায়গায় হচ্ছে নিয়োগ দিচ্ছে, এক্ষেত্রে কি ডিএইচএমএস শেষ করে কি এই ক্ষেত্রগুলোতে অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে? যেই ক্ষেত্রগুলো বললেন বিভিন্ন মেডিকেল বা সরকারি হসপিটাল, এইগুলোতে কি ডিএইচএমএস এ আসলে সুযোগ আছে কিনা কোনো? মানে ডিএইচএমএস এর পরে বিএইচএমএস পাস করে নাকি সরাসরি ডিএইচএমএস? সরাসরি ডিএইচএমএস শেষ করে সুযোগ আছে কিনা? আসলে ডিএইচএমএস এর পরে চাকরির সুযোগ খুবই কম, খুবই কম, যেটা এখন পর্যন্ত ডিএইচএমএস করার পরে চাকরির সুযোগগুলো আমরা তৈরি করতে পারি নাই বা তৈরি হয় নাই। খুবই কম সুযোগ আছে, এবং দেখা যায় তৃতীয় শ্রেণীর হিসেবে ডিএইচএমএস দের অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্র আছে অল্প কিছু বিস্তর, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এক কথাই বলা চলে ডিএইচএমএস এর পরে চাকরির সুযোগ খুবই কম, খুবই কম, খুবই কম। ধন্যবাদ আপু। আপনি যে মানে যে কটা চাকরির ক্ষেত্র বলেছি
বিএচএমএস দের জন্য। জি আপু, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আসলে যদি ভালো কিছু আসলে করতে চাই তাহলে কষ্টের কোনো বিকল্প নাই, কষ্ট করতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। তো ডিএচএমএস থেকে বিএচএমএস এর আমি কিছু প্রশ্ন আমি আসলে এগুলো আমাদের। জি আপু। আমি একটু বলি যে বিএচএমএস এ আসতেছে তাদের কষ্ট হচ্ছে, যারা এইচএসসি থেকে বিএচএমএস এ আসতেছে তাদেরও কিন্তু কষ্ট করতে হয়। তাদের হচ্ছে এসএসসি ইন্টার মিলিয়ে তাদের জিপিএ 8 এর উপরে থাকতে হয়, খুব ব্রাইট স্টুডেন্ট থাকতে হয়, রেগুলার স্টুডেন্ট থাকতে হয়, এবং হচ্ছে গিয়ে বায়োলজিতে 3.50 এর উপরে থাকতে হয়। অর্থাৎ একটাতে যদি কম আসে, এসএসসি বা ইন্টারে যদি 3.50 কম আসে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, মানে অ্যাপ্লাই করতে পারে না। তাহলে দেখো সায়েন্সের একটা স্টুডেন্ট, তাদেরকে হচ্ছে কতটা ভালো লাগে হোমিওপ্যাথিতে আসতে হচ্ছে বা বিএইচএম আসতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কষ্ট অবশ্যই ডিপ্লোমাদের ক্ষেত্রেও করতে হবে। জি আপু বলো। জি আপু, ধন্যবাদ আপনাকে। আসলে আপু, এছাড়া হচ্ছে গিয়ে আর কোনো পরামর্শ বা কোনো কিছু ছিল কিনা? কারণ আমাদের প্রশ্ন মূলত এগুলোই ছিল। আশা করি না এগুলোর মাধ্যমে হচ্ছে সবাই সবার উত্তরগুলো পেয়ে গেছে, কারণ এখানে বিস্তরভাবে আপনি আলোচনা করেছেন। এর বাইরে আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকবে, কারণ সবগুলোই আসলে এখানে চলে আসছে, যেগুলো থাকার মতো। আচ্ছা, আমার এর বাইরে বলার আসলে কিছু কথা আছে। সেই কথাটা হচ্ছে এরকম যে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন বা তোমরা জানো যে চেম্বার করতে হয় বা আমাদের হচ্ছে প্র্যাকটিসিং লাইফ। তো প্র্যাকটিসিং লাইফ থেকে বিএইচএমএস করাটা কতটা টাফ সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে বিএইচএমএস যেহেতু এমবিবিএস সমমান একটা কোর্স কারিকুলাম এবং সেম সার্টিফিকেট, সেম পড়াশোনা, সেম সিলেবাস। সো এখানে হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো হয় যারা অন্তত দিনে 8-10 ঘন্টা পড়তে পারে, সর্বনিম্ন। এটা হচ্ছে সর্বনিম্ন ডেইলি 7-8 ঘন্টা করতে পারে, তাদের জন্য বিজনেসটা বেস্ট হয়। কিন্তু তারপরেও আমাদের ডিপ্লোমাদের মধ্যে অনেকের স্বপ্ন আছে যারা করতে চায়। তো তাদের ক্ষেত্রে যারা হচ্ছে অল্প বয়সী বা যারা হচ্ছে অনার্স বা ইন্টার কন্টিনিউ করছে, তার সাথে দেখা যাচ্ছে ডিপ্লোমাটা কন্টিনিউ করে ফেলছে, অর্থাৎ তারা এখনো আর্নিং লাইফে যায় নাই বা প্র্যাকটিসিং লাইফে যায় নাই, তাদের জন্য অনেকটা সহজ। যদিও 6 বছর একটা অনেক বড় সময়, কিন্তু তারপরেও তাদের জন্য সহজ। কিন্তু যারা প্র্যাকটিসিং লাইফে আছে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং বিষয়, অনেকটাই চ্যালেঞ্জিং। কারণ চেম্বার সামলে, তারপরে হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল বা ফ্যামিলি সামলে, তারপরে হচ্ছে বিএইচএমএস পড়তে হয়। সেই জন্য যতটা পড়ার সময় বের করা উচিত তারা হয়তো বা আমরা হয়তো বা ততটা বের করতে পারি না, আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। তারপরেও দেখা যায় প্রত্যেক বছরই ভালো ভালো রেজাল্টের ক্ষেত্রে বা গত বছর 2023-24 সেশনের যে রেজাল্ট হয়েছে বাংলাদেশ কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সেখান থেকে দেখা গেছে এক আপু যিনি হচ্ছে হোমিওপ্যাথিক ডিপ্লোমা থেকে আসা এক আপু, উনি কিন্তু ফার্স্ট হয়েছে 2 কলেজ মিলিয়ে, অর্থাৎ 150 জনের মধ্যে উনি ফার্স্ট হয়েছে। তো ডিপ্লোমা থেকে আসা অনেকেই আছে ভালো রেজাল্ট করছে বা করে, কিন্তু আমাদের যারা হচ্ছে আমরা সময় দিতে পারবো, ক্লাস করতে পারবো এবং বিষয়গুলো বুঝতে পারবো এবং বাড়িতে রেগুলারলি বেসিসে সময় দিতে পারবো, তাদের জন্য আসলে বিএইচএমএসটা করা উচিত বা অ্যাপ্লাই করা উচিত বা আমাদের এই সুযোগটা নেওয়া উচিত। কিন্তু যারা আমার মতো ব্যস্ত, আমার মতো দৌড়ের উপরে থাকেন, তাদের জন্য বিএইচএমএসটা করা অনেকটা টাফ হয়ে যায়। কারণ আমাদের হচ্ছে প্র্যাকটিসিং লাইফ থাকে, এই যে রাত 11টা পর্যন্ত চেম্বার করব, তারপরে বাসায় যাব, বাসায় যেয়ে কখন পড়তে বসবো জানি না বা বসবো কিনা। তো এই যে বিষয়গুলো, তো আমাকে যেহেতু অনেকেই প্রশ্ন করে, আর আরেকটা বিষয় অনেকেই মনে করে কি যে বিএইচএমএসটা হয়তো সহজ, কিন্তু আমি কিন্তু একদম সরল দৃষ্টিভঙ্গিতে আমি আমার মনের কথাটা শেয়ার করছি। সেটা হচ্ছে বিএইচএমএস পড়ার জন্য মিনিমাম সর্বনিম্ন 5 ঘন্টা ব্যয় করতে পারলে তাহলে ঠিক আছে, কারণ এটার কোর্স কারিকুলাম তো অনেক ব্যাপক। অন্য কিছু করে
বা প্র্যাকটিসিং লাইফ থেকে বিএইচএমএস এ পাস করে এরকম সংখ্যা খুবই কম, 1%। কারণ এখানে আসলে অনেক কিছু বলার আছে ইনডোরে, ওগুলো সব আমি হয়তো বলতে পারছি না। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যারা একটু আপনারা সময় দিতে পারবেন, আপনার স্বপ্নটা যদি আপনি দেখেন বিএইচএমএস করবেন, তাহলে ভালোভাবেই করতে হবে, ভালোভাবেই সময় দিতে হবে এবং ক্লাসটা করতে হবে, বিষয়গুলো বুঝতে হবে এবং নিয়মিত কনসিস্টেন্সি উপায়ে যদি আপনারা চালিয়ে যান তাহলে অবশ্যই আপনার আমার স্বপ্ন পূরণ হবে। এটুকুই বলার ছিল। জি আপু, ধন্যবাদ। আসলে সর্বশেষ হচ্ছে আরেকটা বিষয় একটু যুক্ত করি যে যেহেতু এটা এমবিবিএস সমমান, সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এমবিবিএস এ যদি 100 জন ভর্তি হয়, লাস্ট অব্দি কতজন টিকে? এটা কি আয়শা জানো যে এমবিবিএস এ হাজারে বা শততে কত টিকে? এটা কি জানো? না আপু। হ্যাঁ, তো ওইটাই এমবিবিএস এর যেরকম অনেক মনে করেন থিওরি, প্র্যাকটিক্যাল, ভাইবা, থিম সবকিছু দিয়ে যেরকম ভাবে আসতে হয়, সেম বিএইচএমএস টাও এরকম। আপনি একটাতে পাশ করলেন, একটাতে হলো না, এরকম না। আসলে সবগুলো মিলিয়েই এখান থেকে বের হইতে হয়। এবং আরেকটা যে বিষয়, যে যারা ডিএইচএমএস থেকে আসে অনেকেই প্র্যাকটিসিং লাইফে থাকে, দেখা যায় ক্লাস করতে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসিং একটা বিষয় পড়াশোনার ক্ষেত্রেও জরুরি, স্যারদের সাথে পরিচিত থাকাও জরুরি এবং সিস্টেম গুলা বুঝা, কারিকুলামটা বুঝা, এটাও জরুরি। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে যাদের টাইম ম্যানেজমেন্ট আছে এবং সময় দিতে পারবেন তারাই আসলে বিএইচএমএসটা কন্টিনিউ করলে ভালো হয়। আমার মতো ব্যস্ত মানুষদের জন্য আসলে বিএইচএমএস নয়। আসলে আপুর সাথে যারা হচ্ছে পার্সোনালি কানেক্টেড আছে তারা জানে আসলে আপু কতটা ব্যস্ত থাকে। তারপরেও উনি যে বিএইচএমএস করতেছেন এটা আসলে কিভাবে করতেছে ওনার দ্বারাই পসিবল, যে এত ব্যস্ত থেকে হচ্ছে সময় দেওয়া পড়াশোনার প্রতি। তো আসলে যারা হচ্ছে সময় না দিতে পারবে তাদের ক্ষেত্রে এই সেক্টরে আসার জন্য এই যে আপুর মতো অনেক কষ্ট করতে হবে। যদি আপুর মতো স্ট্রাগল করতে পারে তাহলে সেই ব্যক্তিই হচ্ছে লেগে থাকতে পারবে, এছাড়া আসলে সম্ভব না। আপু আপু তোমাকে কি বলবো, আমি আসলে ততটা সময় দিতে পারি না। এই জন্যই আমি মানে আমার কষ্টটা শেয়ার করে আমার প্রত্যেকটা ডিএইচএমএস পড়ুয়া ভাই বোনদের ক্ষেত্রে বলছি যে আমার সাথে আমাদের সংগঠনের এক ভাই ছিল, আমি নামটা বলতেছি না, উনি ফার্স্ট ডে ক্লাস করেছে, ওনার সার্টিফিকেট গুলো এখনো কলেজে আছে, উনি 30,000 টাকা দিয়ে ভর্তিও হয়েছে, কিন্তু উনি নেক্সট টাইম আর পড়তে আসে নাই বা কলেজেও আসে নাই। কারণ উনার যে প্র্যাকটিসিং লাইফ বা ফ্যামিলি, উনার 2টা-3টা চেম্বার চালায়, সেই অবস্থানে উনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না, উনি ফার্স্ট ডেতেই বুঝে গেছে। ঠিক আছে, তো এখানে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট যে আমার কাছে যদি সময় না থাকে আমার সিটটা তো বুকিং করে লাভ নাই, বরং আরেকজনকে যদি আমি সেই সিটটা দেই তাহলে সে হয়তো তার লাইফটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আমি যদি কন্টিনিউ নাই করতে পারি তাহলে আমার তো একটা সিট বুকিং দিয়ে লাভ আছে, যেহেতু মাত্র 50টা সিট। সেহেতু এখানে ওই কথাটাও খাটে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ আপু, এখানে আসলে আপনি একটা সুন্দর উপদেশ দিয়েছেন যে যদি আমরা হচ্ছে আসলে কন্টিনিউ করতে নাই পারি তাহলে অন্য সুযোগটা আসলে নষ্ট করা আমাদের জন্য ঠিক হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের সাথে হচ্ছে রিমন মাহমুদ, উনি বলতেছিলেন যে বাৎসরিক একাডেমিক ব্যয় কত। এটা প্রশ্ন আসলে আমরা আপু আগেই দিয়ে দিয়েছি, সেজন্য প্রশ্নটা আসলে নিচ্ছি না। লাইভ থেকে হচ্ছে কমেন্ট করেছেন। আরেকজন মহসিনা আপু বলছে যে 5 বছর আগে ডিএইচএমএস কমপ্লিট করেছে, এখন কি ভর্তি হতে পারবো আপু? হ্যাঁ, আসলে এটা প্রশ্ন আপু দিয়ে দিয়েছে যে 4টা শর্তের সাপেক্ষে হচ্ছে গিয়ে আপনি কমপ্লিট হইলে বিএইচএমএস এ পরীক্ষা দিতে পারবেন, আর অর্থাৎ আপনাকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। এই জন্য আপু এই প্রশ্নগুলো আমরা নিলাম না, কারণ এটার উত্তর আপনার কাছ থেকে আমরা আগেই নিয়েছি। তো আমরা প্রায় হচ্ছে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। জি আপু। বলছি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কমেন্ট করার জন্য। কষ্ট করে একটু ভিডিও মানে লাইভটা আবার দেখে নেবেন, তাহলে আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন।
হ্যাঁ, হ্যাঁ। কারণ আসলে সম্ভবত শুরু থেকে না থাকায় হচ্ছে এই প্রশ্নগুলো আবার আসছে। তো আপু যেটা বললেন যে আপনারা আবার একটু দেখে নিবেন তাহলে উম ভালো হবে। আ আরেকটা প্রশ্ন আপু এরকম ছিল যে ক্লাস করার পার্সেন্টেজ এর কোনো ব্যবধান আছে কিনা? মানে বাধ্যবাধকতা আছে কিনা? ক্লাস করার পার্সেন্টেজ এর কোনো বাধ্যবাধকতা আছে কিনা? অর্থাৎ ওই যে সম্ভবত উনি বুঝাইতে চাইছেন যে অনেক সময় ক্লাসের উপরে হ্যাঁ, মার্ক থাকে এখানে না? মূলত ওরকম কোনো মার্ক আছে কিনা? 75% আপু আপনার কথা শোনা যাচ্ছিল না। তাহমিনা আপু। এখন কি শোনা যায় আমার কথা? জি আপু এখন শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই এখানে ক্লাসের বিষয়ে যেটা প্রশ্ন করেছে সেটা 100% দারুণ একটা প্রশ্ন করেছে, যে যেটার উত্তর আমি একবার দিয়েছি, আবার একটু দিচ্ছি। সেটা হচ্ছে ক্লাসের উপরে অবশ্যই 70% উপরে ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকা জরুরি। কারণ এখানে অনেকগুলো মার্ক থাকে প্র্যাকটিক্যালের উপরে এবং পরিচিতির উপরে, বিহেভিয়ারের উপরে, আমাদের রেগুলার বেসিসে যে আমরা ক্লাস করছি, ভাইবা দিচ্ছি, আমরা কার্ড এক্সাম দিচ্ছি, কার্ড এক্সামের মার্ক গুলো যুক্ত হয়। তো সবকিছু মিলিয়ে অবভিয়াসলি দেখা যায় ক্লাসে অ্যাটেন্ডেন্স 70-র উপরে থাকা জরুরি, 75-এর উপরে থাকা জরুরি। কারণ দেখা গেছে একজন মানুষ সে ক্লাস করতেছে কিন্তু তারপরেও তার পরীক্ষা ভালো হয় নাই, তাকে কিন্তু স্যারেরা সেই মার্কটা দিবে না। আপনারা বুঝেন বিষয়টা, এই একবার বুঝে গেলেই সহজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যে ব্যক্তি ক্লাস করেছে কিন্তু তার পরীক্ষা ভালো হয় নাই, কিন্তু তাকে কিন্তু মার্কটা দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে ব্যক্তির পরীক্ষাও ভালো হচ্ছে না, আবার সে ক্লাসে উপস্থিত হয় নাই, সে তাকে কিভাবে মার্ক দেওয়া হতে পারে? আর আপনারা বলতে পারেন যে না, আমি বাসায় থেকে পড়ে নিব, তাহলে হয়তো বা আমার পরীক্ষা ভালো হবে, তাহলে আমাকে মার্কটা দিবে। এখন দেখা গেছে এরকমও হয় যে স্যারদের সামনে অনেকে গিয়েছে, তাদেরকে স্যারেরা কখনো দেখেই নাই কলেজে। তো তাদেরকে প্রশ্ন করার আগেই তো মানে কি বলবো, এগুলো আসলে ইন্টারনাল বিষয়। তারপরে আজকে যেহেতু আমি বলছি, অনেকেই সচেতন হবে বিষয়গুলো জেনে। সেটা হচ্ছে যাকে চিনে না স্টুডেন্ট হিসেবে, সে আমার স্টুডেন্ট, তার কাছে কি প্রশ্ন করা যায় যে তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও? তো সেই জায়গায় প্রথমেই একটা নেগেটিভিটি তৈরি হবে, তার পরবর্তীতে হচ্ছে বিষয়গুলো যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকাটা খুবই জরুরি, এবং আমরা 75-এর উপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এটা কাজ করে। জি আপু, আশা করি ওমর ফারুক যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। তো আজকে একদম শেষ পর্যায়ে, আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। উম আজকে আমাদের সঞ্চালক যিনি ছিলেন হুসাইন মাহমুদ ভাইকে বলবো কিছু আহ, কথা রাখার জন্য। ভাই কি শুনতে পাচ্ছেন? যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো জি, শুনতে পাচ্ছি। আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আপু তামিনা ম্যাডামকে আমাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা আমাদের উত্তরগুলো এই আলোচনা সাপেক্ষে খুঁজে পেয়েছি, এবং অনেকেরই কমেন্ট সেকশনে অনেকেই প্রশ্ন করেছেন, ওনাদের উত্তরগুলো এই আলোচনা সাপেক্ষে খুঁজে পেয়েছে। আশা করি আমাদের নেক্সট এইভাবে আরো ফেসবুক লাইভে আমাদের আলোচনা সাপেক্ষে অনুষ্ঠান করা হবে, যাতে আমরা আমাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমরা যাতে এর থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারি। এবং আমাদের যিনি আজকে প্রশ্নের উত্তর দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি তাকে, আমাদের শ্রদ্ধাভাজন আপু তাহমিনা ম্যাডামকে। আজকে আমাদের আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, যেখানে জানা অজানা অনেক বিষয়গুলো আসলে উঠে আসছে। অনেক সুন্দরভাবে আপনি সহজে আমাদেরকে সুন্দরভাবে আপনার আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আমাদের কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে। আমার যেটা লাস্ট কথাটা আমাকে সবচেয়ে ভালো লাগছে, যারা সময় দিতে পারবে না তারা বিএইচএমএস না করলেই ভালো হয়।
কারণ কি, সময় না দিতে পারলে ওইখান থেকে আমরা ভালো কোনো শিক্ষা অর্জন করতে পারবো না। আমরা যদি প্র্যাকটিসের মধ্যে থাকি, প্র্যাকটিসের সময় দেই, পারিবারিক জীবনে সময় দেই, হ্যাঁ, তাহলে আমরা ওইখানে সময় 5 ঘন্টা যদি আমরা না দিতে পারি, তাহলে আমাদের ওইখান থেকে ভালো কোনো কিছু আশা করা যাচ্ছে না। এটা আপনার আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এবং আপনি সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি ভাইয়া, আজকে আসলে মনে আমি আমি চাই যে আমি যেরকম ভাবে ফিল করছি বিষয়গুলো, যে আমি যদি একটু সময় দিতে পারতাম তাহলে আসলে কতটা ভালো হতো, কি কি হতো, কিরকম সবকিছু আমি কিন্তু ফিল করতে পারছি। আমি কিন্তু আপনাদেরকে আবারও স্বীকার করি, একদমই সময় দিতে পারি না। আমি ক্লাস করেছি, আমি পুরো 5 বছরের আমার চেম্বার, আমি 5 বছর পরে টোটালি আমার চেম্বারটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি শুধুমাত্র বিএচএমএস এর জন্য। তারপরেও দেখা গেছে প্র্যাকটিসিং লাইফে বা ফিনান্সিয়াল যে বিষয়গুলো থাকে বা পরিবারকে টাইম দিতে হয়, সেই জায়গা থেকে আমার আসলে বিএচএমএস কে যা দেওয়ার ছিল আমি কিন্তু তার তার কিছুই দিতে পারি নাই। তো সেই যে আমার যে জায়গাটা, আমার যে কষ্টের জায়গাটা আছে বা আমার যে না পারার জায়গাগুলো আছে, সেগুলোই আজকে আমি সবার সাথে শেয়ার করলাম। কারণ আমাকে আমার এক স্যার বলেছিল, গত কিছুদিন আগেই একটা কথা বলেছেন যে সবকিছু আসলে একসাথে হয় না, সবকিছু কি একসাথে পাওয়া যায়। এই কথাটা স্যার আমাকে বলেছে, তখন আমি আমার খুব হিট করেছে। কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে আসলে উপায় নাই, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হয়, তাদেরকে প্র্যাকটিসিং লাইফে চলে এসেছে, ফ্যামিলিকে সময় দিতে হয়। তারা আসলে বিএচএমএস এ যদি যায় তাহলে দেখা যাবে সে একটা মানসিক ট্রমা বা টেনশনের সময়টা পার করছে। তো সেই জায়গা থেকে যারা আমরা ওই সবকিছু সামলে বিএচএমএস কে সময় দিতে পারবো, তারাই যেন বিএচএমএস এ আসে। নচেত যারা আসবে তারা আসলে টিকে থাকাটা খুব কষ্টদায়ক এবং মুশকিল। আজকে আমার আলোচনার মাধ্যমে আমি সবাইকে সচেতন করতে চেয়েছি এবং সবাইকে বুঝাইতে চাইছি যে বিএচএমএস এর কারিকুলামটা কেমন এবং তাদেরকে কতটা প্রিপারেশন নিয়ে এখানে আসা উচিত। জি জি, আমরা আসলে আপনার কথা থেকে, আলোচনা থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। আর এখানে ফাইন্যান্সিয়াল বিষয় আছে, সময়ের বিষয় আছে, পরিশ্রমের বিষয় আছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমরা যদি আমাদের যারা করতে চায় তারা যদি সময়টা দিতে পারে, তাহলে মনে হয় যে এখান থেকে কামিয়াবি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ হুসাইন মাহমুদ ভাইকে সর্বশেষ কথাগুলো বলার জন্য। তো আজকে যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের মোটামুটি সকল প্রশ্নের উত্তরই পেয়েছেন। আরো কিছু কমেন্টে প্রশ্ন আসছে যেগুলোর উত্তর অলরেডি হচ্ছে আপু দিয়ে দিয়েছেন। আমরা বলবো যারা একই প্রশ্ন করেছেন তারা আবার একটু প্রথম থেকে লাইভটা দেখে নিবেন। আপনাদের আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা হচ্ছে সেই প্রশ্নগুলো দ্বিতীয়বার আবার নিচ্ছি না, কারণ আমরা সিরিয়াল অনুযায়ী উত্তরগুলো দিয়ে দিয়েছি আপনাদের। তো আসলে আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন ডক্টর তাহমিনা আপু, জয়া আপুকে, যার শত ব্যস্ততা, আসলে ওনার ব্যস্ততা বলে শেষ করা যাবে না। যারা পার্সোনালি চিনে তারা জানে উনি কতটা ব্যস্ত থাকেন, তার মধ্যেও হচ্ছে আমাদেরকে তার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন এবং সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন যে আমরা আসলে কোন দিকে গেলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, সবকিছুই আসলে উনি দেখিয়ে দিয়েছেন যে আমরা যদি সময় না দিতে পারি তাহলে বিএইচএমএস এ আসলে কোনো মানে নাই। আবার হচ্ছে বিএইচএমএস করলে আমাদের কি কি সুযোগ সুবিধা দ্বার উন্মুক্ত হচ্ছে সেগুলো আপুর লাইভের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আমরা চাই আপুর এরকম দিক নির্দেশনামূলক এবং হোমিওপ্যাথিক বিষয়ে যেগুলো আপু শিখছেন আমাদেরকেও মাঝে মাঝে লাইভের মাধ্যমে হচ্ছে শিখাবেন। এটা হচ্ছে আপুর কাছে আবদার থাকবে যে উনি যেগুলো হচ্ছে নলেজ গেইন করছে ওগুলো আসলে আমাদের মাঝেও যাতে ছড়িয়ে দেয়। যদিও হচ্ছে সবকিছু ওনার মতো করে নিতে পারবো না, কিন্তু তারপরেও চেষ্টা করবো আপু যদি আমাদেরকে কিছু দেয় তাহলে ওগুলোই আমরা সংগ্রহ করে নিতে। আশা করছি আমাদের কে আপু না করবেন না। সকলের পক্ষ থেকে আমি হচ্ছে আপুর কাছ থেকে এটা চাচ্ছি যে আপু যেভাবে ইনশাআল্লাহ বুঝায় ওভাবে হচ্ছে আমাদেরকে যাতে মাঝে মাঝে হচ্ছে গাইড করে বা বুঝায়। ইনশাআল্লাহ। যে এটা আমারও রিকোয়েস্ট থাকবে আপুর কাছে, যেন আমাদেরকে আপু
এইভাবে লাইভ করে আমাদেরকে সহযোগিতা করে। ইনশাআল্লাহ ভাইয়া। আমাদের অনেক মনের জড়তা আছে, বোঝার জড়তা আছে, শিখার জড়তা আছে। এই তিনটাকে কামিয়াবি যাতে আমরা করতে পারি, আপুর মাধ্যমে আপুর সে সহযোগিতা কাম্য করি আমরা। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে একটু সময় বাড়িয়ে দেয়, মানে আমি একটু ফ্রি হতে পারি। আমি যদি ফ্রি হতে পারি তাহলে আপনাদেরকে আমি সময় দেব, কারণ সময় তো আল্লাহর দান। শুধু যদি আমার কথাগুলো একটু কমে যায় আমি অবশ্যই আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ। আমি মানুষের জন্য কাজ করতে পছন্দ করি, মানুষকে প্রচন্ড ভালোবাসি। সো আমার এই মানে নিজেকে বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো কৃপণতা নাই, কিন্তু ওই যে বিভিন্ন প্রেসারে থাকতে হয় এই জন্য, নয়তো আমি তো অবভিয়াসলি আছি ভাইয়া। ইনশাআল্লাহ দোয়া করেন। অনেক অনেক ধন্যবাদ। জি ভাইয়া, জি। তো আয়েশা, আজকে আমি নিতে চাচ্ছি। হ্যাঁ আপু, এটা হচ্ছে গিয়ে কোনো সন্দেহ নাই যে আপনি মানুষকে ভালোবাসেন। এটা হচ্ছে আমার থেকে আর কেউ বেশি ভালো জানে না যে আপনি কতটা আগলে রাখতে পারেন বা কতটা কেয়ার করতে পারেন কোনো মানুষের সাথে যখন আপনার পরিচয় হয়, কতটা যত্ন নিতে পারেন। আসলে এটা বলে শেষ করা যাবে না। তো আপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। তো যারা লাইভে যুক্ত ছিলেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন তাদের জন্য হচ্ছে একটা বার্তা থাকবে যে আপনারা যারা আছেন তারা হোমিও চর্চা প্ল্যাটফর্মের সাথে থাকুন, যাতে করে হচ্ছে এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ লাইভ বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতে পারি ইনশাল্লাহ। আসলে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই করছি। এই কথা বলে আজকে বিদায় নিতে চাচ্ছি। আপুর কিছু না বলার থাকলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আপু। আচ্ছা আচ্ছা, তোমাকে সহ একটা স্ক্রিনশট দিয়েছি, ভাইয়াকে একটু আসতে বলো, আমি একটা স্ক্রিনশট দিব সামনে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। তো আমিও তো ইউটিউবটা পোস্ট করি ফেসবুকে, কাজে লাগবে। ঠিক আছে অবশ্যই আপু, অবশ্যই। আর আমরা হচ্ছে বললাম না আপনাকে, হচ্ছে আমরা আরো চাই। আসলে আপনার কথাগুলো যেভাবে সহজে বোঝা যায়, অনেকের ক্ষেত্রে আমরা ওইভাবে সহজে নিতে পারি না। যাই হোক, তো আশা করি এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলতে, আপু অনেক সুন্দর করে কথা করতে পারে, কথা বলতে পারে, এমনকি সহজ ভাষায় আমাদেরকে সহজে বুঝাতে পারে। এটা হলো সবচেয়ে বড় গুণ। আপুকে এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি আমার মতো করে গল্প করতে। আসলে পড়াশোনাটা বা যে কোনো বিষয়টা হচ্ছে কি, গল্প করে হলে হেসে হেসে আমরা যতটা ভালো বুঝতে পারি, সিরিয়াস আমরা ততটা বুঝতে পারি। সো গল্প করাটা জরুরি। আর আমার কাছে আসলে সময়ের খুব অভাব। আল্লাহ যদি আমাকে একটু সময় দান করেন তাহলে আমিও ভালো কিছু করতে পারি, অনেকের জন্য করতে পারি। তো আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দান করেন, আল্লাহর কাছে সেই দয়া চেয়ে আপনাদের সবার দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটা পেশেন্ট আসছে, বিদায় নিচ্ছি। হ্যাঁ জি আপু, ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক এবং হচ্ছে আল্লাহ তাআলা যাতে আপনাকে আরো আরো বেশি, অনেক বেশি সময় বাড়িয়ে দেন সেই দোয়া কামনা থাকবে। যদিও সময় বরাদ্দ সবার জন্য, কিন্তু আপনার ব্যস্ততা কম যাতে হচ্ছে সময়ের মধ্যে আমাদেরকে দিতে পারেন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দেখ। ফি আমানিল্লাহ। আপনার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।